লোকটির চেহারায় কালো দাড়ি। এই এলাকার পোশাকে লোকটি সজ্জিত। ভরাট চেহারার সবল সুঠামদেহী একজন যুবক। লোকটি পায়ে পায়ে এগিয়ে এসে একেবারে শিলার মুখোমুখি এসে দাঁড়ালো। শিলা, আমি ভুল করছি না তো? তুমি কি মোনাজের রাজা রায়চন্দ্রের বোন শিলা না? তুমি তো কোনো উপজাতি না। এইমাত্র যে লোকটি তোমার কাছ থেকে চলে গেল, সে কি লক্ষণ নয়? গতকাল থেকে আমি চুপি চুপি তোমাদের লক্ষ্য করছি। আচ্ছা, তাই নাকি? তুমি কে? খুবই স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল শিলা। লোকটি তার দাড়িতে হাত বুলিয়ে দাড়ি খুলে ফেললে একজন টকবগে যুবকের চেহারা বেরিয়ে এলো, দেখতে হুবহু লক্ষণের মতো। ও তারালোচন, তুমি এখানে কেমন করে? অবশ্য তোমার এই সময়ে এখানেই থাকা উচিত, কিন্তু তোমার এখানে থাকা মোটেও উচিত হয়নি, বলল তারালোচন। কিছুদিন আগে আমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন তোমার সাথে দেখা হয়েছিল। আরেকবার তুমি যখন তোমার ভাইয়ের সাথে লাহোর গিয়েছিলে, তখন তোমাকে দেখেছিলাম। কদিন আগে মুনাজে তোমাকে না দেখলে হয়তো এই পোশাকে আমার পক্ষে তোমাকে চেনা সম্ভব হতো না। এই বিজন জঙ্গলে তোমাকে কেউ দেখলে মনে করবে কোনো রাজকুমারী প্রেতাত্মা তুমি, কিংবা কেউ মনে করবে তুমি এই জঙ্গলের রানী। গতকাল থেকেই তোমাদের আমি লক্ষ্য করছি। তোমার হয়তো জানা আছে এখানে কি করছি আমি। আমি গজনী বাহিনীর গতিবিধি যাচাই করতে এখানে এসেছি। মহারাজা ভীমপাল এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থান করছেন। তোমাদের সাথে রাজকুমারী রাধাকেও দেখলাম। এই বন্য পোশাক পরেছ কেন তোমরা? তোমরা কি কোথাও পালিয়ে যাচ্ছ? এই যুবক লাহোরের মহারাজা ভীমপালের ছোট ভাই তারালোচন পাল। শিলার সাথে তার বিয়ের কথা প্রায় পাকাপাকি হওয়ার পথেই ছিল, কিন্তু এর মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠায় বিয়ের কাজ বিলম্বিত হয়ে গেল। এদিকে সুলতান মাহমুদের কাছে ঠিকই সংবাদ পৌঁছে গেল, লাহোরের মহারাজা ভীমপাল ও তার ছোট ভাই তারালোচন পাল লাহোর থেকে এসে এই এলাকার রাজা মহারাজাদেরকে সুলতানের মোকাবেলায় ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। তারালোচন পাল ওই কাজেই একবার মোনাজ ও কনৌজ ঘুরে এসেছে। ঘুরতে ঘুরতে একদিন তার চোখে পড়ে লক্ষণের এই ছোট কাফেলাটি তার কাছে সন্দেহজনক মনে হওয়ায় এবং লোকগুলো তার পরিচিত হওয়ায় সে এদের অভিপ্রায় বোঝার জন্য তাদের পিছু নিল। এক পর্যায়ে লক্ষণ শিলার কাছ থেকে চলে যাওয়ার সুবাদে সে শিলার মুখোমুখি হল। তারালোচন পালের মুখোমুখি হওয়ায় শিলা মোটেও বিব্রত বোধ করল না, বরং সে অকপটে বলে দিল কোন অভিপ্রায়ে ওরা লক্ষণের ওই কাফেলায় শরিক হয়েছে এবং কেন লক্ষণকে তারা সঙ্গ দিচ্ছে। তোমার ভাই রায়চন্দ্র কি এখন বোন আর কন্যাকেও যুদ্ধে জড়িয়ে ফেললেন? রাজপুতদের কি হয়ে গেল? তাদের আত্মমর্যাদাবোধ কি গঙ্গার পানি ধুয়ে নিয়ে গেছে? রাজপুতেরাও কি মুসলমানদের ভয়ে এতটা ভরকে গেছে? উৎসাহ মাখা কণ্ঠে বলল তারালোচন। আমরা তো রায়চন্দ্রকে প্রতিশ্রুতি দিয়েছি, মাহমুদ যদি তাকে পরাজিত করে ফেলে তবে আমরা নিশ্চয়ই এর প্রতিশোধ নেব। এজন্য আমরা সৈন্যদের প্রস্তুত করে রেখেছি। আমরা এই মুহূর্তে সুলতানের মুখোমুখি হচ্ছি না এজন্য যে যখন একের পর এক যুদ্ধ করে সে ক্লান্ত হয়ে যাবে, তার সৈন্যরাও অবসন্ন হয়ে যাবে আর লোকবল কমে যাবে, তখন আমরা এক আঘাতেই তাদেরকে জব্দ করব। অবশ্য আমরা সুলতানের সাথে চুক্তিবদ্ধ, কিন্তু ওই চুক্তি ভাঙার জন্যে আমরা সুযোগের অপেক্ষা করছি। তাকে হত্যা করার কোনো দরকার নেই। যদি হত্যা করতেই হয় তবে লক্ষণ পাল ও তার সঙ্গী 2 সৈনিক যাবে। তোমরা এখানে থেকেই বাড়িতে ফিরে যাও। শিলা তারালোচনকে জানালো তাদেরকে কেউ জোর করে আনেনি, তারাই বরং লক্ষণকে উজ্জীবিত করেছে
রাধা এবং সে কিভাবে সুলতানকে হত্যার পরিকল্পনা করেছে, কিভাবে তারা মুসলিম সৈন্যদের ধোঁকা দিবে, সব বিস্তারিত তারালোচনকে জানালো শিলা। তোমাদের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। তোমরা যাদের ধোঁকা দেওয়ার চিন্তা করছো তাদেরকে ধোঁকা দেওয়া সহজ নয়। তোমরাই বরং ধোঁকায় পড়ে গজনি চলে যাবে এবং তোমাদেরকে নর্তকীতে পরিণত করা হবে, কিংবা কোনো সেনা কর্মকর্তার রক্ষিতা হয়ে থাকতে হবে। শিলা তারালোচনকে রাজপুত নারীদের আত্মমর্যাদা বোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলল, তারা কতটা কঠোর মনোভাব নিয়ে এই অভিযানে বেরিয়েছে। কিন্তু শিলার কথায় আশ্বস্ত হতে পারল না তারালোচন। সে তার হবু স্ত্রীর এই ঝুঁকিপূর্ণ অভিযানকে কিছুতেই সমর্থন করতে পারল না। তেমন কাঙ্ক্ষিত এক অভিযানের মধ্যপথে অনাকাঙ্ক্ষিত বাধা হয়ে দাঁড়ানোতে তারালোচনের উপর ক্ষেপে গেল শিলা। সে ক্ষুব্ধ কণ্ঠে তারালোচনকে বলল, আমার যাওয়া যদি সমর্থন করতে নাই পারো তাহলে তুমি যাও আমার স্থানে। সেই সাহস তো তোমার নেই। চোরের মতো বেশ বদল করে গহীন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। তোমরা গজনির সাথে মৈত্রী চুক্তি করেছ। এটা তো তোমাদের এক ধরনের কাপুরুষতা। তোমরা যদি কাপুরুষ না হও তাহলে সেনাবাহিনীকে সামনে এনে প্রকাশ্যে মাহমুদকে হুমকি দাও না কেন? বলো না কেন? আমরা আর তোমার অধীনতামূলক চুক্তি পালনে রাজি নই। এদিকে মাথুরার 1000 বছরের পুরনো মন্দির ধ্বংস হয়ে গেছে। ওদিকে তোমরা তোমাদের শহরে মুসলমানদের আস্থা করে আজান দেওয়ার সুযোগ করে দিয়েছ। তোমরা আজানের আওয়াজে বেশ স্বাচ্ছন্দ্যেই আছো, কিন্তু পরিস্থিতি আমাকে স্বস্তিতে থাকতে দেয়নি। তোমাদের নিষ্ক্রিয়তা আমার আত্মমর্যাদাবোধ একটা কিছু করার জন্য আমাকে ঘরছাড়া করেছে। শিলার কথায় ক্ষুব্ধ হয়ে উঠল তারালোচন। সে বলল, আমি তোমার কথায় সায় দিতে পারছি না শিলা। যাই বলো, তুমি আমার হবু স্ত্রী। তোমার সাথে আমার বিয়ের বিষয়টি পাকাপাকি হয়ে আছে। আমি কিছুতেই তোমাকে এখান থেকে আর সামনে যেতে দেব না। আমি কারো হবু বধূ নই, ক্ষুব্ধ কণ্ঠে বলল শিলা। যে সুলতান মাহমুদকে হত্যা করতে পারবে আমি হব তার স্ত্রী, আর সে কাজ একমাত্র লক্ষণ পালের পক্ষেই করা সম্ভব। লক্ষণ যদি সেই কাজ করতে গিয়ে নিহত হয় তবে আমি নিজেই মাহমুদকে হত্যা করব, নয়তো রাধা সেই কাজ সমাধা করবে। তুমি জেনে রাখো, এই লুটেরার জীবন মৃত্যু এখন আমার হাতের মুঠোয়। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে দৃঢ় কণ্ঠে বলল শিলা। আমার হাত মেহেদির রঙে নয়, মাহমুদের তাজা রঙে রঙিন হবে। মুনাজের কোনো রাজপুত তরুণীকে কোনো মুসলমান সেবাদাসীতে পরিণত করতে পারবে না। এটা তোমাদের পক্ষে সম্ভব, কারণ তোমার বাপদাদারা মাহমুদের হাতে একের পর এক পরাজয় স্বীকার করে নিয়ে মাহমুদের সাথে মৈত্রী চুক্তি করেছে, আর দাসত্ব চুক্তি করে দেশের সম্পদ তোমরা মুসলমানদের হাতে তুলে দিচ্ছ। তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিল আমার ভাই, কিন্তু আমার সিদ্ধান্তের কথা আজ শুনে রাখো তারালোচন। তোমার মতো কাপুরুষদের আমি ঘৃণা করি। নারী সে রাজপুত হোক আর মজদুরের বংশধর হোক, নারী বিক্ষুব্ধ হয়ে উঠলে সাগরেও আগুন ধরিয়ে দিতে পারে। আমার পথ ছেড়ে দাও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সব স্বপ্নসাদ এখন লক্ষণকে ঘিরে। পৃথিবীতে সম্ভব না হলেও স্বর্গে আমাদের বিয়ে হবে। তুমি এই জঙ্গলেই ঘুরে ঘুরে সময় কাটাও। তুমি কি ভাবছো আমার পক্ষে এখান থেকে তোমাকে তুলে নেওয়া সম্ভব নয়? ক্ষুব্ধ ভঙ্গিতে শিলার দিকে এগিয়ে গেল তারালোচন। তারালোচনকে এগোতে দেখে শিলা পিছনে ঘুরে দৌড়াতে লাগলো। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে শিলা একটি টিলার আড়ালে চলে গেল। তারালোচন দৌড়ে ওর পিছু পিছু গিয়ে ওকে দেখে ফেলল। তখন শিলা একটি গাছের আড়ালে দাঁড়ানো। জায়গাটি ঘন গাছ গাছালিতে ভরা। নদী এখানে জঙ্গলের ভিতরে চলে এসেছে। জায়গাটি অনেকটা ঝিলের মতো। এখানকার পানি শান্ত, কোনো স্রোত বা ঢেউ নেই। তারালোচন পাল শিলাকে বলল, শিলা, তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার কাছে এসে পড়ো।
শিলা তারালোচনকে হুমকি স্বরে বলল, সাহস থাকে তো আমাকে ধরতে এসো। মাহমুদকে খুন করার আগে আমি তোমাকেই খুন করব। আমি স্বেচ্ছায় কখনো তোমার কাছে ধরা দেব না। হুমকি দিয়ে শিলা উল্টো পায়ে পিছনের দিকে সরতে শুরু করল। তারালোচন পাল ঠায় দাঁড়িয়ে শিলাকে আত্মসমর্পণের জন্য আহ্বান করছিল এবং বলছিল, তোমার পক্ষে কাউকে হত্যা করা সম্ভব নয় শিলা। আমি কিছুতেই তোমাকে এখান থেকে পালাতে দেব না। শিলা উল্টো পায়ে পিছনেই সরে যাচ্ছিল। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে তারালোচন বলল, শিলা শিলা, আর পিছনে যেও না, পড়ে যাবে। যেখানে আছো সেখানে দাঁড়াও। না, আমি কিছুতেই তোমার কাছে ধরা দেব না। শিলা বুঝতে পারেনি তারালোচন কি ভয়ঙ্কর বিপদ থেকে তাকে সাবধান করছিল। তারালোচন চিৎকার করে বলল, শিলা শিলা, তোমার পেছনে রাক্ষসী কুমির। তখন একটি কুমির মুখ হা করে একেবারে শিলার পেছনে দাঁড়ানো। এটি হয়তো কোনো ঝোপের আড়ালে লুকিয়েছিল। ধীরে ধীরে কুমিরটি এগোতে লাগলো, কিন্তু শিলা নির্বোধের মতো তখনও পায়ে পায়ে পিছু সরে যাচ্ছিল। আর দুপা পিছু হটতেই মুখ হা করা কুমিরটি শিলাকে এক ঝাপটায় মুখের ভিতরে আটকে ফেলল। আক্রান্ত শিলাকে কুমির ধরার সাথে সাথে শিলা এমন বিকট চিৎকার করে উঠল যে দূরে ঘুমিয়ে থাকা রাধা ঘুম থেকে জেগে উঠল। রাধা ঘুম থেকে জেগে দেখল তার পাশে শিলা ও লক্ষণ কেউ নেই। অদূরে দুজন প্রহরী তখনও বেঘুরে ঘুমাচ্ছে। রাধা তাদের জাগালো এবং তাদের নিয়ে যেদিকে চিৎকার শোনা গেল সেদিকে দৌড়াতে লাগলো। হঠাৎ কয়েকজনের দৌড়ানোর শব্দ শুনে তারালোচন পাল একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল এবং মুখে আঙ্গুল দিয়ে বিশেষ ধরনের সাংকেতিক আওয়াজ করল। রাধা তার দুই সৈনিক সঙ্গীকে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে দেখতে পেল শিলা একটি কুমিরের মুখের ভিতরে তখনও গঙ্গাচ্ছে। তার দেহের শুধু মাথা আর একটি হাত বাইরে আছে, আর বাকিটা কুমিরের মুখের ভেতরে। শিলার রেশমি চুলগুলো কুমিরের মুখের বাইরে ছড়িয়ে পড়েছে। হঠাৎ অজ্ঞাত স্থান থেকে দুটি তীর এসে রাধার সঙ্গী দুই সৈনিকের চোখে বিদ্ধ হল। উভয়েই আত্মচিৎকার করে দু হাতে চোখ ধরে মাটিতে বসে পড়ল এবং তাদের চোখে অন্ধকার নেমে এলো। তারালোচন পালের দুই সঙ্গী তার বিশেষ ইঙ্গিতে লক্ষণের সফর সঙ্গী দুজনের চোখে তীর ছুঁড়ে তাদেরকে অন্ধ করে দিল। রাধা ছিল দুই সৈনিকের আগে আগে, তাই কোন দিক থেকে তীর এসেছে তা সে দেখতে পেল না। সে শিলার আত্মচিৎকার শুনে উৎকণ্ঠিত হয়ে সামনের দিকে দৌড়াচ্ছিল। কুমিরের মুখে নারী দেহের অবশিষ্টাংশ দেখে দূরেই থমকে গেল রাধা। অবস্থা দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। তার চিৎকার করার ভাষাও যেন লোপ পেয়ে গেল। ঠিক এমন সময় তার পেছনে পেছনে আসা দুই সৈনিকের আত্মচিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখতে পেল তারা উভয় তীর বিদ্ধ হয়ে মাটিতে বসে পড়েছে। তখন আর নিজেকে সামলাতে পারল না রাধা। দাঁড়ানো থেকে জ্ঞান হারিয়ে ঠায় লুটিয়ে পড়ল। রাধাকে লুটিয়ে পড়তে দেখে তারালোচন পাল রাধাকে ধরার জন্য এগুতে চাচ্ছিল। তখন তার দুই সঙ্গী এই বলে তাকে সতর্ক করল, সাবধান রাজকুমার, মুসলমান যোদ্ধারা আসছে, আপনি ঝোপের আড়াল থেকে বের হবেন না। সাথে সাথে তারালোচন পাল জায়গা ছেড়ে আরো ঘন ঝোপ ঝাড়ের আড়ালে হারিয়ে গেল। কিছুক্ষণ পর গজনী বাহিনীর 4 যোদ্ধা ঠিক সেই জায়গাটিতে এসে থমকে দাঁড়ালো যে জায়গাটি থেকে তারালোচন পাল পালিয়েছিল। তারালোচন পালকে যদি তার দুই সঙ্গী সতর্ক না করত, তাহলে তারালোচনকে মুসলিম যোদ্ধারা পাকড়াও করতে পারত। তা করতে পারলে বিরাট কাজ হতো তাদের। তারালোচনকে জিজ্ঞাসাবাদ করে তারা ভীমপালের অবস্থান জেনে নিতে পারত। অল্পের জন্য বিরাট একটি শিকার হাতছাড়া হয়ে গেল গজনী যোদ্ধাদের। এরই মধ্যে গজনী যোদ্ধাদের কানে ভেসে এলো ঘোড়া হাঁকানোর শব্দ। নিরাপদ দূরত্বে গিয়ে মুসলিম যোদ্ধাদের কবল থেকে প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে পালাচ্ছিল তারালোচন পাল ও তার দুই সঙ্গী। গজনীর 4 যোদ্ধার মধ্যে একজন ছিল ডেপুটি সেনাপতি, আর বাকি 3 জন তার অধীনস্থ 3 কমান্ডার। এরা ছিল গোয়েন্দা কাজে লিপ্ত। মথুরা থেকেই ঘোড়ার পিঠে সওয়ার হয়েই তারা নদী পার হয়েছে। অনুজ অভিযানের আগে নদী ও আশপাশের অবস্থা পর্যবেক্ষণের জন্য
তারা এদিকে এসেছিল। তাছাড়া মথুরার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য কয়েকটি চৌকি স্থাপনের সুবিধাজনক জায়গা নির্বাচন করার বিষয়টিও তাদের উদ্দেশ্য ছিল। তারা যখন নদী পেরিয়ে জঙ্গলের ভিতরে ঝিল সদৃশ নদীর অংশে পৌঁছল, তখন তাদের নজরে পড়ল একটি অচেতন নারী দেহ। সেখান থেকে খানিকটা দূরে তাদের নজরে পড়ল একটি কুমির। কুমিরটি কিছুটা পানিতে নেমে আছে। কুমিরের মুখে একটি মানুষের হাত ঝুলছে এবং নারীর চুল সদৃশ একটি অবয়ব দেখা যাচ্ছে। ডেপুটি সেনাপতি কুমিরের দিকে ঘোড়া হাঁকাল, কিন্তু অশ্বারোহীদের দেখে জলহস্তী পানিতে ডুবে গেল। একটু দূরে পড়ে থাকা অচেতন রাধাকে দেখে সঙ্গীদেরকে ডেপুটি সেনাপতি বলল, মনে হয় অচেতন এই মহিলা কোনো জঙ্গলি পরী হবে, একে ঘোড়ায় তুলে নিয়ে চলো। রাধাকে ঘোড়ায় তুলে নিয়ে তারা এদিক ওদিক দেখতে লাগলো। নিশ্চয়ই এই নারীর সাথে আরও কেউ থাকতে পারে। আশপাশে চোখ বোলালে তাদের নজরে পড়ল দুটি মৃতদেহ। উভয়ের চোখে একটি করে তীর বিদ্ধ। একটু এগিয়ে তারা দেখতে পেল একটি জায়গায় 5টি ঘোড়া, 2টি খচ্চর এবং 2টি হরিণ বাঁধা রয়েছে। সেখানে গিয়ে তারা দেখতে পেল 3 জায়গায় 3টি বিছানা বিছানো। সেখানে পড়ে থাকা আসবাবপত্র তল্লাশি করার পর তারা ঝোলাটির ভিতরে তরবারি, খঞ্জর এবং অসংখ্য স্বর্ণ মুদ্রা পেল। ঝোলার ভিতরে তারা এমন কিছু জিনিসপত্র পেল যেগুলো তাদের মনে ব্যাপক জিজ্ঞাসা ও সন্দেহের জন্ম দিল। ডেপুটি সেনাপতি ছিলেন বয়স্ক ও অভিজ্ঞ সৈনিক। তিনি অচেতন রাধাকে গভীরভাবে দেখে বললেন, এই তরুণী কোনোভাবেই জঙ্গলবাসী কোনো উপজাতি নয়। তিনি রাধাকে ঘোড়া থেকে নামিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিলেন এবং মাথায় কিছুটা পানি ঢেলে দিলেন। কিছুক্ষণের মধ্যে রাধা চোখ মেলল। চোখ মেলেই সে উঠে বসে তার পাশে কে বা কারা অবস্থান করছে এসবের দিকে না তাকিয়ে চিৎকার জুড়ে দিল, শিলা, লক্ষণ পাল, রাজকুমার। ডাকতে ডাকতে হঠাৎ দৌড় দিল রাধা। দেরি না করে ডেপুটি সেনাপতি দৌড়ে থাবা দিয়ে তাকে ধরে ফেললেন। বললেন, তুমি কোন রাজকুমারকে ডাকছ? রাধা কোনো কিছু চিন্তা না করে বলে ফেলল, কনৌজের রাজকুমার লক্ষণ পাল। তোমরা কি তাকে দেখেছ? এটুকু বলেই সে নীরব হয়ে গেল। অল্পক্ষণের মধ্যেই তার কথাবার্তা ও সার্বিক অবস্থা সম্পূর্ণ বদলে গেল। রাধা বলতে লাগলো, আমি কনৌজের কাছের একটি উপজাতীয় গোত্রের মেয়ে। আমরা মুসলমান হওয়ার জন্য গজনী সুলতানের কাছে যাব। তোমাদের গোত্রের নাম কি? জিজ্ঞেস করলেন ডেপুটি সেনাপতি। তোমাদের গ্রামটি কনৌজ থেকে কত দূরে? এ প্রশ্নে রাধা হতবাক হয়ে গেল। এমন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব হলো না, কারণ তাদের প্রশিক্ষকদের কেউ এই কথাটি বলেনি। প্রতিটি উপজাতীয় গোত্রেরই এক একটি নাম পরিচয় থাকে। রাধা যখন নিজেকে উপজাতীয় বলে পরিচয় দিল, তখন ডেপুটি সেনাপতি রাধার উদ্দেশ্যে বললেন, শোনো তরুণী, আমি গজনীর বাসিন্দা, কিন্তু আমি তোমার ভাষায় কথা বলছি। তা থেকে তুমি বুঝে নিতে পারো আমি তোমাদের এলাকার নারী নক্ষত্রও জানি। আমি এখনই কনৌজ ও আশপাশের সমস্ত এলাকা দেখে এসেছি। আমি কনৌজের ধারে কাছে এমন কোনো উপজাতি এলাকা দেখিনি যেখানে তোমার মতো সুন্দরী তরুণী থাকতে পারে। হঠাৎ করে রাধার মধ্যকার রাজপুতের রক্ত জেগে উঠল। সে ডেপুটি ও সহযোদ্ধাদের হুমকি দিয়ে বলল, সাবধান, তোমরা কেউ আমাকে স্পর্শ করো না। আমি তোমাদের হাতে ধরা দেব না। জীবন্ত থাকা অবস্থায় তোমাদের কেউ আমার গায়ে হাত দিতে পারবে না। আচমকা ডেপুটি সেনাপতি রাধার বাজু ধরে বললেন, তোমার সৌভাগ্য যে তুমি আমার হাতে ধরা পড়েছ। তুমি এত সুন্দরী, তার উপর এমন অর্ধনগ্ন উপজাতীয় পোশাক পরেছ যাতে রূপ সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে। এ অবস্থায় এই বিজন জঙ্গলে কোনো নারী লোভী পুরুষ তোমাকে পেলে তোমাকে মা বোনের দৃষ্টিতে দেখবে না। আমি তোমাকে এই নিশ্চয়তা দিতে পারি, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে যাচাই করতে চাও, তাহলে আমি তোমাকে এই 3 জনের হাতে ছেড়ে দিয়ে চলে যাব। এদেরকে তুমি ভালোভাবে চিনে নাও। আর যদি তুমি নিজের মঙ্গল চাও, তাহলে বলো কে তুমি।
পথিকে এসেছো এখানে? রাজকুমার লক্ষণ পাল এখন কোথায় আছে? কেন এবং কোন উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো? হঠাৎ রাধা তার আসবাবপত্রের দিকে ছুটে গেল। গজনী যোদ্ধারা তার কাণ্ড বেশ মজা করে দেখতে লাগলো। আসবাবপত্রের মধ্যে থেকে সে একটি ছোট্ট কৌটা খুলল এবং সেটি থেকে হাতে কিছু একটা নিয়ে আরো দূরে চলে যাওয়ার জন্য ছুটতে লাগলো। এক কমান্ডার দৌড়ে তাকে ধরে ফেলল এবং তার হাতের কৌটাটি ছিনিয়ে নিয়ে ডেপুটি সেনাপতির কাছে দিল। ডেপুটি সেনাপতি সেটিকে হাতে নিয়ে রাধাকে জিজ্ঞেস করলেন, এটি বিস্ময় কি? শোনো তরুণী, তোমার এই দৌড়ঝাঁপ পালানোর চেষ্টা অর্থহীন। তুমি এখন আমাদের হাতে বন্দী। তোমাকে আমাদের জিজ্ঞাসার জবাব দিতেই হবে। কিভাবে তোমার কাছ থেকে জবাব বের করতে হয় তা আমরা জানি। তবে আশা করি নিজের স্বার্থেই তুমি আমাদের প্রশ্নের উত্তর দিবে, কারণ আমরা কখনো অসহায় কোনো নারীর ক্ষতি করি না। ডেপুটি সেনাপতির নির্দেশে এক কমান্ডার রাধাকে তার ঘোড়ার পিঠে বসে লাগাম নিজের হাতে নিয়ে নিল। রাধাকে রাখলো তার সামনে, যাতে ছুটন্ত ঘোড়া থেকে পালাতে গিয়ে সে আবার কোনো দুর্ঘটনা ঘটানোর অবকাশ না পায়। এদিকে নৌকার খোঁজ করতে গিয়ে অনেকক্ষণ নদীর তীর ধরে হেঁটেও লক্ষণপাল কোনো নৌকার খোঁজ পেল না। তার চোখে পড়ল না কোনো মাঝি মাল্লা। অবশেষে হতাশ হয়ে ভগ্ন মনে সে তার সঙ্গীদের কাছে ফিরে আসতে লাগল। লক্ষণ যখন ঝিল সদৃশ নদীর তীরের কাছে আসলো, তখন তার চোখে পড়ল একটি কুমির একটি আস্ত মানুষকে মুখের ভেতর থেকে উপড়ে ফেলছে। কুমিরের খাবারের রীতি হলো, বড় কোনো শিকার পেলে ওরা আগে সেটিকে বিশাল মুখ গহ্বরে আটকে মেরে ফেলে এবং মেরে সেটিকে আবার শুকনো জায়গায় উগড়ে ফেলে রাখে। কয়েকদিনই শিকারটি পচে গলে নরম হওয়ার পর ধীরে ধীরে সেটিকে সাবার করে। শিলাকে মুখের ভিতরে আটকে মেরে ফেলার পর কুমির পানি থেকে ডাঙায় উঠে তাকে উগড়ে দিচ্ছিল। লক্ষণপাল দূরে থেকে দেখতে পেল যে জিনিসটি কুমির উগড়ে ফেলছে সেটি একটি নারী দেহ, যার পরনে নারীর পোশাক এবং মাথায় দীর্ঘ চুল। নারী দেহ দেখে তার শরীর কেঁপে উঠল। সে ভাবতেই পারছিল না এটি শিলার দেহ হতে পারে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য লক্ষণ একটি উঁচু মাটির টিভি সম ছোট্ট টিলার উপরে উঠে এদিকে তাকালো। কুমির তখন শিলাকে সম্পূর্ণ উপড়ে ফেলেছে। বিশাল জন্তুটার দুপাটি দাঁতের আঘাত ছাড়া শরীরে তেমন কোনো জখম নেই। অনেকটাই অক্ষত শরীর, প্রায় অক্ষত চেহারা। সে স্পষ্টতই দেখতে পাচ্ছে মরদেহের অবয়ব। হায়, এ যে তারই প্রেমাস্পদ শিলার মরদেহ। ঠিক এ সময় আরেকটি কুমির দৌড়ে এসে মরদেহটিতে হামলে পড়ল। প্রথম কুমিরটি তার শিকারে ভাগ বসানোকে সহ্য না করে প্রতিপক্ষের উপর হামলে পড়ল। আক্রান্ত কুমির শিলার একটি পা দাঁতে চেপে টানতে লাগলো। তখন শিকারী কুমির তার শিকার কবজায় রাখতে অপর পা ধরে ফেলল। দুই প্রতিপক্ষের টানাটানিতে মরদেহটি শূন্য সোজা হয়ে গেল এবং এক পর্যায়ে উভয় জন্তুর শক্তি প্রয়োগে তা ছিঁড়ে দুভাগ হয়ে গেল। অবস্থা দেখে লক্ষণের মাথা চক্কর দিয়ে উঠল। সে হাতে মাথা চেপে ধরে টিলার অপর দিকে নিচে নামতেই তার দুই সৈনিক সাথীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেল। নিশ্চল নিথর তাদের দেহ, উভয়ের চোখে বিদ্যুতীর। হতবিহ্বল অবস্থায় লক্ষণ দুই সঙ্গীর লাশের দিকে তাকিয়ে রইল। সে দৃশ্যমান ঘটনার পেছনে কি ঘটেছে কিছুই ঠিক বুঝতে পারছিল না। এ সময় তার কানে ভেসে এলো রাধার আত্মচিৎকার, লক্ষণপাল! চিৎকার শুনে ভেসে আসা আওয়াজের দিকে তাকিয়ে লক্ষণ আর নিজেকে ধরে রাখতে পারল না। রাধা কয়েকজন গজনী সেনার কবজায় বন্দী। কোনো কিছু চিন্তা না করে নিজের জীবন বাঁচানোর জন্য যেই লক্ষণ দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিল, তার কানে ভেসে এলো গজনী বাহিনীর ডেপুটি সেনাপতির হুমকি, পালানোর চেষ্টা করো না ছেলে, তুমি ঘোড়ার চেয়ে বেশি দৌড়াতে পারবে না। বাঁচতে চাও যদি পালানোর চেষ্টা না করে এদিকে এসো। পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করে লক্ষণ পালানোর চেষ্টা থেকে বেরোতে রইল। গজনীর 3 কমান্ডার তাকেও বন্দী করে ফেলল এবং ডেপুটি সেনাপতি লক্ষণকে একটি ঘোড়ায় সওয়ার করিয়ে সবাইকে রওনা হওয়ার নির্দেশ দিল।
তারা লক্ষণের জিনিসপত্র সহ তাদের ঘোড়া, খচ্চর ও হরিণ দুটিও সাথে নিল। লক্ষণপালকে সবার পেছনে রাখা হলো। লক্ষণের পেছনে তার পাশাপাশি চলতে লাগলো দলপতি ডেপুটি সেনাপতি। ডেপুটি সেনাপতি যেতে যেতে লক্ষণকে বলল, এই তরুণী আমাকে সবই বলে দিয়েছে, তাই তাকে আমরা সসম্মানে মাথুরে নিয়ে যাচ্ছি। তুমি তার প্রতি লক্ষ্য রাখবে কেউ তার গায়ে হাত দেয় কিনা, কিন্তু এই তরুণীর মান সম্মান এখন তোমার হাতে। আমরা চাই তুমি যা বলবে সত্য বলবে। তুমি যদি মিথ্যা বলো তাহলে তুমি কল্পনাও করতে পারবে না ওর সাথে কি আচরণ করা হবে। দেখো, যদি আমি এই মুহূর্তে এখানে না থাকতাম তাহলে এই 3 যোদ্ধা ওকে এত সম্মানে রাখত না। নিশ্চয়ই রহস্য উদ্ঘাটনে মারধর করত। বলো রাজকুমার, কনৌজের রাজকুমার উপজাতীয় পোশাকে এখানে কি উদ্দেশ্যে এসেছে? আপনি আমাদের ছেড়ে দিলে আপনি যা চাইবেন আমরা আপনাকে সেই পরিমাণে উপঢৌকন দেব, বলল লক্ষণপাল। আপনারা সবাই আমাদের সাথে কনৌজে চলুন। আপনাদের সবার ঘোড়াকে আমি স্বর্ণ দিয়ে বুঝিয়ে করে দেব। আরে বোকা ছেলে, আমরা যদি পুরস্কারের লোভী হতাম তাহলে এই সুন্দরী তরুণী ছিল আমাদের জন্য পুরস্কারের জন্য যথেষ্ট। তাছাড়া তোমাদের আসবাবপত্র থেকে আমরা বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রাও পেয়েছি। ইচ্ছা করলে ওগুলোও আমরা 4 জন ভাগ বাটোয়ারা করে নিতে পারতাম। তুমি আমাকে কনৌজ নিয়ে যেতে চাচ্ছ? আমরা তো কনৌজ থেকেই ফিরছি। আমাদেরকে তোমার কনৌজ নিয়ে যাওয়ার দরকার নেই। আমরাই আমাদের ঘোড়াগুলোকে কনৌজের সোনাদানা দিয়ে বোঝাই করে নেব। তোমার কোনো পুরস্কারের দরকার আমাদের নেই। আমরাই বরং তোমাকে পুরস্কৃত করতে চাচ্ছি। সত্যি সত্যি তোমার পরিচয় এবং এখানে আসার উদ্দেশ্য বলে দাও, এবং পুরস্কার স্বরূপ তোমার জীবন এবং এই তরুণীকে নিয়ে বাড়িতে ফিরে যাও, বলল ডেপুটি সেনাপতি। ডেপুটি সেনাপতির 3 সঙ্গী সহ লক্ষণ ও রাধাকে নিয়ে ছোট্ট কাফেলাটি ঘুরে সওয়ার হয়েই নদী পার হলো। পথিমধ্যে তারা অনেক জঙ্গল ময়দান পেরিয়ে এলো। দিন শেষে রাতের অন্ধকার নেমে আসার পরও তাদের পথ চলা বন্ধ হলো না। পথিমধ্যে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য তারা এক জায়গায় একটু বিশ্রামের জন্য যাত্রা বিরতি করল। কিন্তু এই দীর্ঘ পথে রাধার সাথে কেউ কোনো কথা বলল না। মাথুরার সীমানা পর্যন্ত পৌঁছতে এই কাফেলা প্রায় অর্ধেক রাত হয়ে গেল। ডেপুটি সেনাপতি পথিমধ্যে লক্ষণপালের সাথে তেমন কোনো কথা বলেননি। তিনি শুধু কয়েকবার বলেছিলেন সে যেন সত্য ঘটনা আড়াল করার অপচেষ্টা না করে, প্রকৃত সত্য বলে দেয়। তাহলে তার ও তার সঙ্গিনীর জীবন ভিক্ষা দেওয়া হবে এবং তাদের উপর কোনো ধরনের অত্যাচার করা হবে না। জবাবে লক্ষণপাল ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে পুরস্কারের লোভ দেখানো ছাড়া আর কিছু বলেনি। কিন্তু মধ্যরাতের দিকে কাফেলা যখন মাথুরার সীমানায় পৌঁছালো তখন লক্ষণপাল এগিয়ে গিয়ে ডেপুটি সেনাপতির হাত ধরে বিনয়ের সাথে বলল, আমি সত্যি কথা বলে দিচ্ছি, আপনি আগে আমার কথা শুনুন। আমি এই কাফেলা নিয়ে আপনাদের সুলতানকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম। একথা বলার পর তার আদি অন্তর প্রস্তুতি ও পরিকল্পনা সহ পুরো ঘটনা সে ডেপুটি সেনাপতিকে জানালো। অবশ্য শিলা কিভাবে কুমিরের শিকারে পরিণত হলো এবং তার 2 সঙ্গী কাদের তীরের আঘাতে নিহত হলো এ ব্যাপারে সে কিছুই জানাতে পারল না। লক্ষণ আরো বলল, আপনারা মনে করবেন না আপনাদের শাস্তির ভয়ে আমি সব কথা বলে দিচ্ছি, কিংবা আমার জীবন বাঁচানোর জন্য আমি আপনাদের সব জানিয়ে দিচ্ছি। আপনার উন্নত নৈতিকতা এবং আদর্শিকতায় বিমুগ্ধ হয়ে বিবেকের তাড়নায় আমি আপনাদের কাছে সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি। আমি আপনাদেরকে আমাদের ছেড়ে দেওয়ার বদলে বিপুল পরিমাণ উপঢৌকনের প্রস্তাব দিয়েছি। যে কোনো পেশাদার সৈনিকের জন্য এমন মোটা পুরস্কারের লোভ সংবরণ করা কঠিন। তাছাড়া সারাদিন কত জঙ্গল, কত জনমানবহীন মরুময় এলাকা আমরা পেরিয়ে এসেছি। আমার আশঙ্কা ছিল এই তরুণীকে আপনার সৈন্যরা অক্ষত রাখবে না, কিন্তু দীর্ঘ সফরে আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আপনি ও আপনার সঙ্গীদের কবজায় এমন অনিন্দ্য সুন্দরী তরুণী রয়েছে ইচ্ছে করলে যাকে আপনারা ভোগ করতে পারতেন। অথচ আপনাদের পথ চলায় মনে হয়েছে আপনাদের সাথে যে এই তরুণী আছে এই বিষয়টি যেন আপনারা ভুলেই গিয়েছিলেন। অথচ এমন সুন্দরী তরুণী হয়তো আপনারা গজনীতে জীবনেও দেখেননি।
অপরদিকে গোটা পথ অতিক্রমের সময় আপনারা আমাদের প্রতি কোনো বিরূপ আচরণ তো দূরে থাকে, একটি কথাও বলেননি। আমি এ থেকে বুঝে গেছি আপনাদের অব্যাহত বিজয়ের রহস্য। যাক, আমি আপনার প্রস্তাব মতো সত্য ঘটনা বলে দিলাম। এবার আপনি আপনার পুরস্কার দিন। আমি শুধু এতটুকু পুরস্কার আপনার কাছে প্রত্যাশা করছি, প্রয়োজনে আমাকে জল্লাদের হাতে তুলে দিন, কিন্তু এই মেয়েটিকে নিরাপদে তার মা বাবার কাছে পাঠিয়ে দিন। আপনি এই তরুণের সাহসিকতার দিকটি দেখুন। আপনারা যদি সত্যিকার অর্থে বীরের জাতি হয়ে থাকেন, তাহলে এক যাত্রাভিমানী পিতার আত্মমর্যাদাবোধ সম্পন্ন কন্যার সাহসিকতাকে সম্মান করুন। কারণ এই মেয়েটি এখনো কুমারী। আবেগ ও আত্মমর্যাদাবোধের আতিশয্যে আমাকে উৎসাহিত ও উজ্জীবিত রাখার জন্যে সে এই অভিযানের সঙ্গী হয়েছিল। মূলত এজন্য এর কোনো কসুর বা অন্যায় নেই, সব কসুর আমার। আমি তোমাকে এই আশ্বাস দিতে পারি, এই তরুণী যেমন আছে তেমনই থাকবে এবং তোমাকেও জল্লাদের তরবারির নিচে দাঁড়াতে হবে না, বললেন ডেপুটি সেনাপতি। স্বেচ্ছায় সত্যি ঘটনা বলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। সেই সাথে অপরিণামদর্শী আবেগতাড়িত এই অভিযানের মতো বোকামিতে সম্মতি দেওয়ার জন্যে তোমাদের অভিভাবকদের ধিক্কার দিচ্ছি। রাত পোহালে সকালেই লক্ষণপাল ও রাধাকে সুলতান মাহমুদের সামনে পেশ করা হলো। সুলতান লক্ষণপালের মুখ থেকে তার অভিযানের কথা শুনে বললেন, তুমি কোনো অন্যায় করোনি রাজকুমার। আমরা তোমাকে জল্লাদের হাতে তুলে দেব না। তোমার মতো সাহসী তরুণের আবেগ, স্বজাতির প্রতি মর্যাদাবোধকে আমরা সম্মান করি। মৃত্যুদণ্ড তো দূরের কথা, এজন্য আমরা তোমাদের এতটুকু ভৎসনাও করব না। তোমাদের মতো আত্মমর্যাদাবোধ সম্পন্ন শত্রুকে আমরা অসম্মান করি না। আমাকে হত্যার চেষ্টা করাই তোমাদের সব তৎপরতায় সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত ছিল। তোমরা সেই চেষ্টা করেছ। অবশ্য এই কাজে তোমাদের সাফল্য ও ব্যর্থতা তোমাদের কৃষ্ণদেবী ও বসুদেবীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। আমার জীবন মৃত্যু সম্পূর্ণ আমাদের আল্লাহর ইচ্ছাধীন। আমরা সেই আল্লাহর ইবাদত করি যার পয়গাম পৌঁছাতেই আমরা এদেশে এসেছি। আমরা এদেশের মানুষের কাছে সেই মহান একক সত্তার পবিত্র পয়গাম পৌঁছে দিতে চাই, যিনি নিরাকার, যার সত্তা মাটি, পাথর, কাঠ বা ধাতবের তৈরি নিষ্প্রাণ সত্তা নয়, যিনি পানাহার করেন না, যিনি মানুষের দেয়া খাবার গ্রহণ করেন না, যার কোনো স্ত্রী নেই, যার কোনো সন্তান নেই, যার কোনো উত্তরাধিকার নেই। তিনি সর্বত্র বিরাজমান, সবকিছুর স্রষ্টা তিনি, মানুষের জীবন মৃত্যু যার ইচ্ছাধীন। সুলতান মাহমুদ তার দুভাষীকে বললেন, এই তরুণীকে বলে দাও সে যেন এই তরুণীর বাবাকে গিয়ে বলে, আমি মোনাজের রাজপুতের বীরত্ব ও বাহাদুরের অনেক গল্প শুনেছি, কিন্তু আত্মমর্যাদাবোধ সম্পন্ন কোনো জাতির কোনো তরুণীকে শত্রু ঘায়েল করার জন্যে অর্ধ উলঙ্গের পোশাক পরে শত্রুকে নারীর মায়াবী ফাঁদে ফেলার জন্যে চক্রান্তের ঘুঁটি বানাতে পারে না। এটা যে কোনো মর্যাদাবোধ জাতির বীর পুরুষদের জন্য চরম লজ্জাস্কর। আর এই তরুণীকে বলো সে যেন তার বাবাকে গিয়ে বলে, আমরা অচিরেই কনৌজ আসছি, আমাকে হত্যা করার জন্য সাহস থাকলে সে যেন আমার মুখোমুখি হয়। এই তরুণীকে আরো বলে দাও, ইচ্ছা করলে তার বাবার কাছ থেকে আনুগত্য আদায় করতে আমরা তাকে বন্দী রাখতে পারতাম, কিন্তু আমরা অপহরণকারী নই, আমরা লড়াকু। প্রতিপক্ষের আনুগত্য আমরা সম্মুখ সমরে শত্রুকে পরাজিত করে আদায় করে থাকি। কোনো নিরীহ লোককে অপহরণ করে কাউকে বেকায়দায় ফেলে কাপুরুষের মতো আমরা শত্রুর কাছ থেকে কিছু আদায় করি না। দুভাষী সুলতানের কথাগুলো লক্ষণের ভাষায় লক্ষণকে বুঝিয়ে দিল। এরপর সুলতান বললেন, এই রাজকুমারকে আরো জানিয়ে দাও, এই বন্দিত্বকে পুঁজি করে আমরা তার কাছ থেকে কনৌজের কোনো গোপন বা অজানা তথ্য জানতে চাইব না, কারণ আমরা কনৌজের সব খবরই জানি। কনৌজের ভিতরে বাহিরের সব খবরই আমাদের জানা। লক্ষণপাল অপলক নেত্রে সুলতানের দিকে তাকিয়েছিল আর মনে মনে আতঙ্কগ্রস্ত ছিল, না জানি সুলতান তাদের ব্যাপারে কি ফায়সালা দেন। রাধাও অবাক বিস্ময়ে সুলতানের চেহারার দিকেই তাকিয়েছিল।
সুলতান মাহমুদ দুভাষীর উদ্দেশ্যে বললেন, এদের বলে দাও, এরা যেন তাদের বাবাকে গিয়ে বলে যুদ্ধ ছাড়াই যাতে আমাদের হাতে দুর্গ তুলে দেয়। যুদ্ধ করে যদি আমাদের দুর্গ জয় করতে হয় তবে তাদের পরিণতি হবে শোচনীয়। এরপর সুলতান নির্দেশ দিলেন, এদেরকে তাদের শহরের কাছাকাছি নিরাপদ জায়গায় রেখে এসো এবং তাদের ঘোড়া ও খচ্চর তাদের সাথে ফিরিয়ে দাও। আতঙ্ক ও ভীত বিহ্বল অবস্থায় লক্ষণ পাল ও রাধা সুলতানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। দুভাষী যখন তাদের মুক্তির কথা শোনালো তখন ঘটনার আকস্মিকতায় মুক্তির উচ্ছ্বাসে লক্ষণ উঠে গিয়ে সুলতানের হাত ধরে চুমু খেল, আর বিস্ফারিত নেত্রে রাধা সুলতানের সৌম্য কান্তিময় গাম্ভীর্যপূর্ণ চেহারার দিকে তাকিয়ে রইল, যেন রাজ্যের বিস্ময়ে তার চোখের সামনে অভাবনীয় সব দৃশ্য দেখাচ্ছে। কিছুক্ষণ পরে লক্ষণপাল ও রাধাকে 10-12 জন সিপাহীর প্রহরাধীনে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হলো। এই দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো একজন সেনা কমান্ডারকে। দীর্ঘ সফরের পর এই সেনাদল মুনাজ দুর্গের অদূরে রাধাকে ছেড়ে দিল এবং লক্ষণকে কনৌজের কাছের একটি জায়গায় পৌঁছে দিয়ে মাথুরার দিকে ফিরে আসতে লাগলো। ব্যর্থতার গ্লানি ও এক বুক হতাশার বোঝা কাঁধে নিয়ে মুসলিম যোদ্ধাদের কবল থেকে মুক্ত হয়ে লক্ষণ গিয়ে তার বাবা কনৌজের রাজা রাজ্যপালের সম্মুখে দাঁড়ালো। ধীরে ধীরে সে জানালো তার সফরের ইতিবৃত্ত। সে আরো বলল, বাবা, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সুলতান মাহমুদের মোকাবেলায় বিজয়ী হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনি কোনো অবস্থাতেই তাকে পরাজিত করতে পারবেন না। মহারাজ, আমি গজনী সুলতানের চোখের দিকে তাকিয়ে দেখেছি তার চোখে এক জাদুকরী আকর্ষণ ক্ষমতা রয়েছে। তার সেনাবাহিনীর প্রতিটি সদস্য এবং কর্মকর্তা কোনো মাটির মানুষ নয়, মনে হয় এরা অন্য কোনো ধাতুর তৈরি। তাদের অব্যাহত বিজয় ও সাফল্যের রহস্য শুধু যুদ্ধ পারদর্শিতা নয়, গোটা হিন্দুস্তানের কোথাও এমনটি শুনিনি যে রাধার মতো সুন্দরী শত্রুপক্ষের কোনো তরুণীকে নিজের কবজায় পেয়েও শত্রুপক্ষ এভাবে অক্ষত অবস্থায় সসম্মানে বাবা মার কোলে পৌঁছে দিতে পারে।